আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আজকের ঘটনায় যাব এবং প্রথম যে ঘটনাটি সেটা একটা ইমেইল, এবং সেই ইমেইল দিয়েই আমি শুরু করতে চাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। প্রথমেই সরি বলতে চাচ্ছি বাংলিশ লেখার জন্য, কারণ আমি বাংলা লিখতে পারি না। আমার নাম আহসান অর্ণব। আমি ঢাকা মিরপুর 60 ফিটে থাকি এবং আমি কোনো একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। লেখাপড়ার পাশাপাশি আমি আরও একটি প্রফেশনে আছি। আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর। যেহেতু আমি ফটোগ্রাফি করি, সো বিভিন্ন ইভেন্টের জন্য আমি দেশের বিভিন্ন জায়গায় প্রায় যাই। দিনটা ছিল 2018 জানুয়ারি মাসের 2 তারিখ। আমার এক ফ্রেন্ড আমাকে রাতে 11টার দিকে কল দিয়ে বলল, একটা বিয়ের ইভেন্ট আছে, করবি নাকি? আমার কাজিনের বিয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বিয়ে কোথায়? সে আমাকে জানালো বিয়েটা হবে মানিকগঞ্জ, এবং মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। বলে রাখা ভালো, আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ এবং যে জায়গায় বিয়ের ইভেন্টটা হওয়ার কথা সেই জায়গাটা আমি চিনি। আমাদের বাসা থেকে সেখানে বাইকে যেতে 40-50 মিনিট লাগে। সো আমি ভাবলাম ইভেন্টটা যদি আমি করি আমাদের গ্রামের বাড়ি থেকেও ঘুরে আসতে পারবো। এটা ভেবে আমি ইভেন্টটা করার জন্য রাজি হয়ে যাই। ইভেন্টটা ছিল তার 4 দিন পর। 7 তারিখে প্রোগ্রাম। আমি 6 তারিখ সন্ধ্যায় আমার এক টিমমেটকে সাথে নিয়ে আমি মানিকগঞ্জে চলে যাই এবং গ্রামের বাসায় থাকি। 3 দিন ইভেন্ট, হলুদ, বিয়ে এবং রিসেপশন। পরদিন সকালে হলুদের ইভেন্টটায় আমি মানিকগঞ্জ গিয়ে রাতে ক্যামেরা, লেন্স, ব্যাগ, লাইট ইত্যাদি ঠিক মতো গুছিয়ে রাত 11টার ভেতর ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল 11টায় আমি আর আমার টিমমেট বিয়ে বাড়ি চলে যাই। ছেলের বাড়ি ও মেয়ের বাড়ি একদিনে হলুদ হওয়ায় হলুদের ইভেন্ট শেষ হতে রাত প্রায় 2টার মতো বেজে যায়। ইভেন্ট শেষ হওয়ার পর ছেলের বাড়ির লোকজন আমাকে বলে, আজ অনেক লেট হয়ে গেছে, গ্রামের রাস্তা অনেক প্রবলেম, তোমরা আজকে এখানেই থেকে যাও। রাসেল ভাই, গ্রামটি ছিল পদ্মা নদীর খুব কাছে, তাই আমি ভাবলাম আমি এখানে থাকলে সকালে নদীতে গোসল করতে পারবো, আবার কষ্ট করে এত দূর আসতেও হবে না। সো ঠিক করলাম আজকে আমি এখানেই থাকবো। তারা আমাদের একটি রুম থাকতে দেয় এবং যার আশেপাশে কোনো রুম ছিল না। রুমটি ছিল খুব পরিপাটি, কিন্তু দেখতে মনে হচ্ছিল অনেক দিন এখানে কেউ থাকে না। যাই হোক, আমি ফ্রেশ হলাম। আমি স্মোক করতাম, তাই আমি একটা সিগারেট ধরিয়ে খাচ্ছিলাম আর রেস্ট করছিলাম। হঠাৎ আমার ফিল হয় আমার হাতে কেউ একটা বাড়ি দিল এবং আমার হাত থেকে সিগারেটটা মাটিতে পড়ে গেল। আমি সিগারেটটা উঠাতে গেলাম, তখনই আমার হাত থেকে সিগারেটটা আবারও মাটিতে পড়ে গেল। সারাদিন কাজ করার জন্য আমি খুব ফেড আপ এবং টায়ার্ড ছিলাম। এর ভেতর হাত পুড়ে জ্বলছিল, খুব বেশি বিরক্তিকর লাগছিল ব্যাপারটা। তাই আমি সিগারেটটা তাড়াতাড়ি শেষ করে শুয়ে পড়লাম, বাট ঘুম আসছিল না। হঠাৎ আমি ফিল করি আমার প্রচুর গরম এবং অস্থির লাগছে। আমি ভাবলাম সারাদিন জার্নি হয়েছে, তাই হয়তো এমন লাগছে। আমি ঘুমানোর ট্রাই করি, হঠাৎ ঘুমিয়েও পড়ি। কিন্তু আমি ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখি।
আমি দেখি যে কেউ আমার ঘাড় দুইটা জোরে ধরে রেখেছে, দুই হাত দিয়ে, আর বলছে, তুমি যেটা করছো ঠিক করনি। আমি স্বপ্নে তার ফেসটা দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর ঘাড়টা প্রচুর ব্যথা। ব্যাপারটা আমি নর্মালি নেই। তখনও রাতের স্বপ্নের কথা আমার কিছু মনে নেই। সেদিন ছিল বিয়ের ইভেন্ট শেষ করে আমি সেদিন ডিরেক্ট আমাদের গ্রামের বাসায় চলে যাই। আমার গ্রামের বাসায় কেউ থাকে না, তাই অনেকগুলো রুম খালি ছিল। কোনো কারণে আমি আমার টিমমেট 2 জন আলাদা রুমে ঘুমাবো তাই ঠিক করলাম। আমি সেদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সময়টা ঠিক জানি না, হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি চোখ খুলি এবং দেখতে পাই কেউ আমাকে খুব জোরে ধরে রেখেছে। কিন্তু যখন আমি ভালো করে খেয়াল করি, আমি দেখি একটি কাফনের কাপড় পরা মানুষ, আর সেটি দেখতে খুব বেশি কালো। আমাকে শক্ত করে ধরে রেখেছে। আমি প্রচুর ভয় পাই, হাত পা কাঁপছিল। কাফন পরা মানুষটি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল, আর তখনও শক্ত করে ধরে রেখেছিল। আমি চিৎকার করতে চাচ্ছিলাম, বাট পারছিলাম না। এভাবে কতক্ষণ গেছে মনে নেই। হঠাৎ আমি আজানের সাউন্ড শুনতে পাই এবং দেখতে পাই আস্তে আস্তে কাফন পরা কালো মানুষটি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমার শরীর হালকা হয়ে আসে। আমি কিভাবে যেন ঘুমিয়ে পড়ি। সকাল 10টায় আমার ঘুম ভাঙে একটি ফোন কলে। ঘুম থেকে ওঠার পর দেখি আমার কালকের ঘটনা ও আগের দিনের স্বপ্নের কথা মনে পড়ে। কেন যেন খুব ভয় লাগতে থাকে। আমি একটু সিক ফিল করি, বাট তবু রিসেপশনের প্রোগ্রামের জন্য সেই বিয়ে বাড়িতে আবার যাই। আমাদের যেই রুমটাতে থাকতে দেয়া হয়েছিল, আমি সেখানে গিয়ে রুমটা লক করে দেখতে পাই। কেন জানি আমার একটু সন্দেহ হয়, তাই আমি বাড়ির একজনকে জিজ্ঞেস করি, বিয়ে বাড়ির ওই রুমটা লক কেন? সে আমাকে জানায়, ওই রুমটাতে দাদা থাকতো। খুব ভালো মানুষ ছিলেন তিনি। সব সময় নামাজ কালাম পড়তেন, কোনো ওয়াক্তের নামাজ কাজা করতেন না। সব থেকে মজার ব্যাপার, তিনি 103 বছর জীবিত ছিলেন। তিনি মারা যাবার পর ওই রুমটা বন্ধই থাকতো। সেদিন আমাদের সেখানে থাকতে দিয়েছিল, কারণ বিয়ে বাড়ি অনেক গেস্ট ছিল, তাই থাকার জায়গা ছিল না। সেদিন আমার ইভেন্টের কাজ শেষ করে আমি আবার বাসায় চলে আসি। বাট কেন যেন আমার সব সময় খুব ভয় লাগতে থাকে। আমার মনে হয় আমার আশেপাশে কেউ আছে, আমাকে টাচ করতে চাচ্ছে। মানসিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ি। ঢাকাতে এসে আমাদের মসজিদের হুজুরকে পুরো ব্যাপারটা আমি শেয়ার করি। তিনি আমাকে বলেন, যেহেতু ওইটা একটা নামাজি এবং ইমানদার মানুষের রুম ছিল, সেখানে কেউ থাকতো না, সেই কারণে ভালো কিছু জিন থাকতো। তুমি সেখানে স্মোক করেছো, যার কারণে রুমটা নাপাক হয়ে গেছে। এতে তাদের হয়তো অস্বস্তি লেগেছে বা তারা ডিস্টার্ব ফিল করেছে। এই জন্যই তারা আমাকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে। হুজুর আমাকে পানি পড়া দেন এবং বলেন নামাজ পড়তে এবং স্মোকিং ছেড়ে দিতে। আমি তারপর থেকে রেগুলার নামাজ পড়ি, স্মোক করা বাদ দেই। আল্লাহর রহমতে কিছুদিন পর আমি ঠিক হয়ে যাই। আমার লাইফ নর্মাল হয় এবং আমি নর্মালভাবে লাইফ লিড করি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শোনাবেন। আমার ঘটনা যদি পড়া হয় আমাকে প্লিজ একটু জানাবেন। এরপরে চলে যাব আমাদের পরের ঘটনায়। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে একটা ঘটনা প্লে করব। এই ঘটনার শিরোনামটা আমরা দিতে পারি অলৌকিক। হ্যাঁ, কিছু ঘটনা ভয়ের, কিছু ঘটনা অলৌকিক। অলৌকিক ঘটনাগুলো কিন্তু ভয় ধরায়, কখনো কখনো আরো বেশি ভয় ধরায়। চলুন না শুনে আসি একটা অলৌকিক ঘটনা। স্টে টিউন। আসসালামু আলাইকুম। কেমন আছেন রাসেল ভাই? আশা করি আপনি ভালো আছেন, ভালো দলে আছেন। রাসেল ভাই, আমি অন্তর, বাসা জামালপুর, পড়াশোনা করছি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি জামালপুর একটি ঘটনা, এবং ঘটনাটি শুনেছি আমি আমার মায়ের কাছ থেকে। তো রাসেল ভাই, দেরি না করে সরাসরি আমি
ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, ঘটনাটা ঘটেছিল আজ থেকে ঠিক 12 বছর আগে, এবং ঘটনার শুরুটা হয়েছিল আজ থেকে ঠিক 20 বছর আগে। যে ঘটনাটি বলবো সেটা একটি অলৌকিক ঘটনা, যার সাক্ষী যেখানে ঘটেছে সেই গ্রামের সকলে। রাসেল ভাই, ঘটনাটি মূলত জিন সম্প্রদায়কে নিয়ে একটি ঘটনা। সেই জিন সম্প্রদায় কিন্তু রাসেল ভাই লক্ষ্য করবেন যে মানুষের মতো তারাও কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করে। তো একটা জিন সম্প্রদায়ের একজন পীর ছিল, সে পীরটার নাম ছিল খস পীর। সেই খস পীরের ঘটনা আজকে শেয়ার করছি। রাসেল ভাই, ঘটনাটি বলতে গেলে প্রথম আমাকে একটা ধাপ বলতে হবে, তারপর আমাকে আরেকটা ধাপে যেতে হবে। প্রথমে ঘটনাটা আসলে কিভাবে শুরু। রাসেল ভাই, লক্ষ্য করবেন একটা অজপাড়াগায় গ্রামে পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদটা গিয়েছে। তো সেই নদে যখন পানি শুকিয়ে যায় তখন মানে ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু সেখানে গোসল করতে যায়। সুযোগ পেলে আমরাও যাই। তো সেই অল্প পানিতে কিছু ছেলে মেয়ে গোসল করতে গিয়েছে, তারা গোসল করছে। তো হঠাৎ একদিন প্রতিদিনের মতো তারাও গোসল করতে গিয়েছে, আবার সেই এলাকার কিছু ছেলে মেয়ে। তো হঠাৎ একটা আচমকা ঢেউ, ভাই মানে একদম অল্প পানি, যদি ঢেউ আসে আপনার সর্বোচ্চ হলো কোমর পর্যন্ত আসতে পারে। তো একটা আচমকা ঢেউ সকলের উপরে চলে আসে। চলে আসার পর যখন ঢেউটা চলে যায়, দেখে একটা মেয়ে মিসি, একটা ছোট মেয়েকে পাওয়া যাচ্ছে না। তো অনেক গুরুতর একটা অবস্থা তৈরি হয়ে যায়। মানুষের চিল্লাচিল্লিতে অনেকে চলে আসে, অনেক খোঁজাখুঁজি করে। রাসেল ভাই, ডুব দিয়ে খোঁজার মতো কিছু পাওয়া যাচ্ছিল না। তো পাশেই ছিল রাসেল ভাই একটা দৌটা হচ্ছে রাসেল ভাই গ্রামের ভাষায় তাকে বলা হয় হচ্ছে নদীর পানি যেখানে সে ঘুরপাক খায় একটা কোনায়, এবং সেই দৌটা অনেক সময় এত পরিমাণ গর্ত হয় যে অনেকটা সাগরের কোন একটা তলদেশের সমান হতে পারে। অনেক দৌড়ে আছে যে তল খুঁজে পাওয়া যায় না, এমন কথা আমরা অনেক সময় শুনে থাকি। তো দৌড়টা অনেক দূরে ছিল। তো সবাই অনেক খোঁজাখুঁজি করলো, ডুবুরি আসলো, ডুবুরি দৌড়তে গেল, কিন্তু সেই মেয়েকে আর খুঁজে পাওয়া গেল না। এভাবে কেটে গেল দীর্ঘ 7টা বছর। 7 বছর পর বা তারও বেশি হতে পারে যে সবাই ভুলে গিয়েছিল সেই ঘটনাটা। তো সেই গ্রামে বাস করত একটা বালক। সে তখন যৌবন পার হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। তো তার একটা সমস্যা ছিল যে সে হাঁটতে পারতো না, তার 2টি পায়ে জন্ম থেকেই পঙ্গু, এবং সে উপার্জন করতে পারতো না, তাই তাকে অনেক কষ্টে জীবনযাপন করতে হতো। সে ভিক্ষাবৃত্তি করতো, লোকেদের দ্বারে দ্বারে যাইতো। তাছাড়া তার মনে অনেক কষ্ট ছিল, সে আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ জানাতো যে সে কি পাপ করেছিল জীবনে, তার জীবনে এত কষ্ট কেন। আমি জানি না উপর আল্লাহ শুনে ফেলেছে কিনা। তো হঠাৎ একদিন রাতে সে স্বপ্ন দেখে স্বপ্নে কেউ একজন তাকে বলছে, তুই আমার কাছে আয়, তোর সব কষ্ট দুঃখ দূর হয়ে যাবে। প্রথম দিন সে পাত্তা দেয় না। তারপর দ্বিতীয় দিন সে আবার স্বপ্ন দেখে, তুই আমার কাছে আয়, তোর জীবনের যত কষ্ট দুঃখ আছে সব দূর হয়ে যাবে। তো সে হুজুরের কাছে দেয়। হুজুর বলে, হয়তোবা আপনি খুব বেশি আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন, হয়তোবা আপনার কোন একটা অলৌকিক শক্তি আপনাকে ডাকছে, নয়তোবা আপনি যেটা ভাবছেন সবসময় সেটাই আপনি রাতে স্বপ্ন দেখছেন। তো আরো কিছুদিন চলে যাওয়ার পর হঠাৎ একদিন সে নূরের মতো সুন্দর একটা বৃদ্ধ লোককে দেখতে পায় তার স্বপ্নে। বৃদ্ধ লোকটি তাকে বলে, তুই আমার কাছে আয়, তার দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। তো সে মানে তার মনে একটা বিশ্বাস তৈরি হয়, হয়তোবা তার দুঃখ কষ্ট একসময় দূর হবে। তো হঠাৎ তিনি আরেকদিন রাতে আবার স্বপ্ন দেখেন। তাকে বলা হয় যে এই দৌড়টার কাছে তুই আয়, এই দৌড়ের কাছে এসে তুই একটা ডুব দিবি, ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে তুই একটা ডুব দিবি, ডুব দিলে তুই আমার কাছে আসতে পারবি, তুই আমার কাছে আয়। তো তার মনে ভয়ও কাজ করে, সেই দৌড়টা খুব খারাপ ছিল, সেখানে কেউ পড়ে গেলে মানে তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো আসলে জীবনের প্রতি তার একটা বিতৃষ্ণা চলে আসছিল সেই বালকটার। তো সে সবকিছু ছেড়ে দিয়ে, সে তার জীবনের মায়া ছেড়ে দিয়ে সে একদিন গভীর রাতে উঠে ফজর নামাজের আগ দিয়ে সে দৌড়ের কাছে আসে, এসে দৌড়ে একটা ডুব দেয়।
সে ভাবছে সে মারা যাবে। সে ডুব দেওয়ার সাথে সাথে, মানে সে আমাদেরকে যেভাবে বলেছিল, আমরা যেভাবে শুনেছি, সে বলল যে সে ডুব দেওয়ার সাথে সাথে সে একটা প্রাসাদের সামনে চলে আসে। এত সুন্দর প্রাসাদ, যেটা সে সিনেমাতেও কখনো দেখেনি। সে প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকে, সে প্রাসাদের দিকে হেঁটে যায়, সে দরজার কাছে যাওয়ার সাথে সাথে দরজাটা অটোমেটিকলি খুলে যায়। এবং রাসেল ভাই বিশ্বাস করবেন না, এত পরিমাণ সোনাদানায় ভরপুর ছিল প্রাসাদটা যে সে জীবনেও কখনো দেখেনি। সে হামাগুড়ি দিয়ে দিয়ে সে প্রাসাদের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার পর সে একটা ময়দানে চলে আসে। অনেকটা রাজারা, আমরা সিনেমায় দেখেছি রাজারা যেভাবে বসে থাকেন, তার মন্ত্রী বর্গ যেভাবে বসে থাকেন, ঠিক সেরকম একটা ময়দানে এসে দেখেন যে সিংহাসনে একটি সেই বৃদ্ধ লোকটা বসে আছে, যাকে সে স্বপ্নে দেখেছিল। সে বৃদ্ধ লোকটা তাকে জিজ্ঞেস করে, তোকে আমি অনেকদিন আগেই ডেকেছিলাম, তুই এত দেরি করলি কেন? রাসেল ভাই সে কি বলবে, সে বালকটা কি বলবে? সে হতভম্ব হয়ে যায়, তার মুখে কোনো কথা নেই। সে বললো যে তুই কি চাস আমার কাছে? এই যে সোনাদানা দেখতে পাচ্ছিস, সেই সোনাদানাটা সব তোর, তুই নিয়ে যা যতটুকু পারিস। কিন্তু রাসেল ভাই আসলে মানুষের যদি মানে মন থেকে কোনো আকাঙ্ক্ষা থাকে যে আমার এটা দরকার, তখন লোভ লালসাও কিন্তু তাকে গ্রাস করতে পারে না। সে বালকটিকেও পারেনি। সে বালকটি বলল, না, আপনি আমার পা দুটো ঠিক করে দেন, আমি স্বাভাবিক মানুষের মতো হাঁটতে চাই। তো রাসেল ভাই, তো সেই জিনটি বলল যে খসপির যাকে বলা হয়, তো সে খসপির তাকে বলল যে ঠিক আছে, তোর পা দুটো আমি ঠিক করে দিচ্ছি, তোকে আমাকে একটা কথা দিতে হবে। বলে কি কথা? তোকে আমি স্বাবলম্বী করে দিব, তোকে ধন দৌলত দিব, তোর কথা আমার ভালো লেগেছে, তুই মানুষের কোনো ক্ষতি করতে পারবি না এবং সুস্থ স্বাভাবিকভাবে ইমানের সহিত চলাফেরা করবি। তো সে রাজি হয়। রাজি হওয়ার পর সে যখন তাকে কিছু ধন দৌলত দেওয়া হবে, তো সে ভিতর থেকে বৌমা বলে ডাক দেয়, বৌমা তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। তো সেই মেয়েটা যখন ভিতর থেকে আসে, রাসেল ভাই অবাক হয়ে যায় যে সেই মেয়েটা যে নদীর ধারে হারিয়ে গিয়েছিল, যে মেয়েটা, সেই মেয়েটা এসে তাকে স্বর্ণ মুদ্রা দেয় এবং মেয়েটাকে দেখে সে চিনে ফেলে। সে তাকে নাম ধরে ডাকে, মেয়েটা সাড়া দেয়। সাড়া দেওয়ার পর সেই দিনটা বলে যে হ্যাঁ, তুই তাকে চিনতে পেরেছিস, ভালো করেছিস। আসলে ওই মেয়েটাকে আমার ছেলে খুব পছন্দ করেছিল, তাই তাকে আমি নিয়ে চলে এসেছি এবং আমার ছেলের সাথে বিবাহ দিয়েছি। তুই যদি ভালো হয়ে যা, তুই যখন ফিরে যাবি, গিয়ে তার পরিবারকে বলবি যে তার মেয়েটা ভালো আছে। বিশ্বাস করেন রাসেল ভাই, সে যখন মানে হঠাৎ করে দেখে যে সে তাকে বলা হয় তুই চোখ বন্ধ কর, সে চোখ বন্ধ করার সাথে সাথে দেখে সে পানির ভিতর এবং সে প্রায় উপরে চলে এসেছে পানির। সে পানির উপরে আসে। উপরে আসার পর যখন সে উঠার চেষ্টা করে, দেখে তার পা একদম ঠিক। সে বিশ্বাস করতে পারছিল না। সে সেখান থেকে উঠে ভেজা শরীরে সে হেঁটে বাসায় আসে। বাসার সবগুলো লোক দেখে অবাক যে কিভাবে সম্ভব, এবং তার সাথে অনেক স্বর্ণ মুদ্রা। এবং রাসেল ভাই মানে পুরো গ্রামবাসী সবাই চলে যায় তার কাছে যে কিভাবে সম্ভব হলো, তোমার পা কিভাবে ঠিক হলো। তখন সবার কাছে সেই ঘটনাটি শেয়ার করে এবং আজকে সে স্বাবলম্বী, সৎ, তার দিনটা খুব ভালো যাচ্ছে। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। এই অলৌকিক ঘটনার সাক্ষী আমরা সবাই। আশা করি লিসনারদের ঘটনাটি ভালো লেগেছে। রাসেল ভাই যদি প্রচার করেন ভালো লাগবে, আর যদি আরো কোনো ঘটনা পাই অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে পাঠাবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। এবারের ঘটনাটা এসছে সিঙ্গাপুর থেকে। আপনিও আপনার ঘটনা পাঠান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে russell.booth.com@gmail.com এ। আমি আপনার ঘটনা প্রচার করব ভূত.com এ। এখন চলে যাচ্ছি সিঙ্গাপুর থেকে পাঠানো আমাদের লিসনারের ঘটনা। স্টে টিউন। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। আমি মোহাম্মদ রাসেল বলছি। আমি ঢাকার জুরেন নিবাসী। বর্তমানে আমি সিঙ্গাপুর থাকি। তো লম্বা একটা সময় আপনাকে শুনছি আমি রাসেল ভাই। অ্যাকচুয়ালি আই হিউজ ফ্যান অফ ইয়োর স্যার। এগুলো বলে শেষ করা যাবে না। লম্বা একটা সময় কত অনুভূতি, কত ফিলিংস বলে বোঝানো যাবে না রাসেল ভাই। অনেক ভালোবাসি আপনার প্রোগ্রামগুলোকে। যা হোক, আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল আমার ছোট ভাই রিশাদের সাথে। ঘটনার সালটা ছিল 2000 সাল। ঘটনাটা যে জায়গাটা কেন্দ্রিক সেটা ছোট্ট একটা বিবরণ দেওয়া দরকার, তাহলে সকলের বুঝতে সুবিধা হবে। আমরা অনেকেই লক্ষ্য করব ঢাকা শহরে যে বাড়িগুলো আছে
ছোট্ট জায়গার ভিতরে বাড়ি, তারপরে বাড়ির বাউন্ডারি। তো অনেকে লক্ষ্য করবেন যে বাড়ি থেকে বাড়ির বাউন্ডারির মাঝে ছোট্ট একটা জায়গা থাকে, যেখানে একজন কি সর্বোচ্চ 2 জন যাতায়াত করতে পারে। অনেকে আছেন এই জায়গাটা ব্যবহার করেন, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তো আজ যে ঘটনাটা বলবো সেটা এরকম একটা পরিত্যক্ত জায়গা কেন্দ্রিক ঘটনা। প্রত্যেকবারের মতোই আমার ছোট ভাই এবং ওর ফ্রেন্ডরা হই হুল্লো করে পয়লা বৈশাখটা পার করছিল। সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত, খেলতে খেলতে এক সময় বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা, কিন্তু ওদের খেলা শেষ হওয়ার কোনো নামই নেই। তো খেলার সুবাদে ওরা 2 জন সেই পরিত্যক্ত জায়গায় লুকায়। অনেক সময় লুকানো অবস্থা ছিল তারা সেখানে। ওরা তখনও জানতো না ওদের জন্য কি অপেক্ষা করছে ওই দিন। অনেক সময় লুকানোর পরে ওরা বের হওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ওরা লক্ষ্য করে সেখানে থাকা একটি ছালার বস্তার দিকে। ছোট যে ছালার বস্তাগুলো আছে, তো ওরা ওইটার দিকে তেমন একটা লক্ষ্য না করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তো যখনই ওরা বের হবে, হঠাৎ পিছের থেকে একটা শব্দ শোনা যায়। ও আমার ছোট ভাই পিছের দিকে তাকিয়ে ওর ফ্রেন্ডের দিকে দেখে যে ওর ফ্রেন্ড এক দৃষ্টিতে, এক ধ্যানমগ্ন অবস্থায় সে বস্তাটার দিকে দেখছে। তখন সেও সে বস্তাটার দিকে তাকায়। সে বস্তাটা দাঁড়ানো করানো অবস্থায় ছিল এবং মাথাটা দড়িতে বাঁধা ছিল। কিন্তু হঠাৎ ওরা দেখতে পেল যে দড়িটা আপনা থেকেই খুলে যাচ্ছে। চারদিকে তখন এক স্তব্ধতা, নীরবতা বিরাজ করছে। ওরা দুজনেই ধ্যানমগ্ন অবস্থায় দেখছে যে কি ঘটছে। হঠাৎ করেই সব নীরবতা ভেঙে দিয়ে সেই বস্তার ভিতর থেকে একটা বাচ্চা বের হয়ে আসে, যার পুরোটা শরীর ছিল আগুনে ঝলসানো। ওইটা দেখার পর ওরা 2জন কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না। কি করবে তখন? গলা দিয়ে স্বর বের হচ্ছিল না, চিৎকার করতে পারছিল না। আর যে জায়গাটা ওরা লুকিয়েছে সেখানে সচরাচর কেউ যায়ও না। ওরা তখন পাগল প্রায়, কি করবে, ওখান থেকে ছুটবে, পালাবে, দৌড়াবে, কি করবে বুঝতে পারছে না। কিন্তু অনবরত সেই বাচ্চাটা কিন্তু হেসেই যাচ্ছে, হাসছে হাসছে, হাসি থামছে না বাচ্চাটার। তোরা ওখান থেকে দৌড়ে কোনো একটা ভাবে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু বের হওয়ার পরও ওরা পিছন থেকে কিন্তু বাচ্চাটা হাসি শব্দ শুনতেই থাকে। ওরা এক দৌড়ে বাড়িতে চলে যায়, কিন্তু কাউকে কিছুই বলে না এই ঘটনাটা সম্বন্ধে। 1 সপ্তাহ পর্যন্ত ওরা অসুস্থ থাকে, 2 জনই অনেক অসুস্থ থাকে। তো 1 সপ্তাহ পরে যখন সুস্থ হয়ে যায়, তখন ওরা এই বিষয়টা সকলের কাছে জানতে চায়। তখন ওরা জানতে পারে যে ওরা শুধু একলা দেখেনি জিনিসটা, অনেকেই দেখেছে এই ঝলসানো ছোট্ট বাচ্চাটাকে। আর অনেকে বলেছে যে এই জায়গাটা অনেক খারাপ একটা জায়গা, সচরাচর ওখানে কেউ যায় না, তোমরা কেন গিয়েছিলে? তো যাই হোক, ওরা মনে করেছিল যে ঘটনা যা ঘটা সেটা ঘটে গেছে, নতুন করে আর কোনো কিছুই করবে না। কিন্তু না, ওইটা তাদের ভুল ছিল। ঘটনা এখনো কিছু বাকি ছিল ঘটার। তো দেখতে দেখতে লম্বা একটা সময় পার হয়ে যায়, ওর এসএসসি এক্সামের সময় চলে আসে। তো এসএসসি এক্সামের সময় যখন ওরা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, সেই সুবাদে আমার ছোট ভাই রিশাদ এবং ওর একটা ক্লোজ ফ্রেন্ড ছিল ইমরান, ও আমাদের বাড়িতেই থাকতো তখন, এবং একসাথে 2 জন পড়াশোনা করতো অনেক রাত পর্যন্ত। ম্যাক্সিমাম দিনই ওরা প্রায় রাতে 2টা-3টা পর্যন্ত পড়াশোনা করতো, তারপরে শুয়ে পড়তো। তখন যেদিন ঘটনাটা ঘটে, ওই দিন বাড়িতে শুধু ছিল মা, ও, ওর ফ্রেন্ড আর আমাদের পোষা বিড়াল। প্রতিদিনকার মতো ওই দিনও তারা পড়াশোনা করছিল। রাত তখন আনুমানিক 2:30 কি 3টা বাজে যখন ঘটনা ঘটে। হঠাৎ বাড়ির বাহিরে বাতাস বইতে শুরু করে। ওরা চিন্তা করে যে অনেকক্ষণ তো পড়াশোনা করলাম, মাইন্ড ফ্রেশ করি, চল বারান্দায় যাই, একটু দাঁড়াই। তো যেই কথা সেই কাজ, ওরা 2জনই বারান্দায় গেল। যাওয়ার পরে হঠাৎ ওরা খেয়াল করলো, আমাদের আরেকটা বিষয় বলে রাখা দরকার, ওর যে রুমটা ছিল সেটা বারান্দা সংযুক্ত ছিল, এবং সে তার বারান্দাটার থেকে পাশের বাড়ির যে ছাদটা ছিল সেটা ছিল মাত্র 7 থেকে 8 ইঞ্চি, মানে হাতেই ধরা যায় বাড়ির ছাদ। তো ওরা 2জন যখন বারান্দায় দাঁড়ালো, তখন দেখলো যে আমাদের যে বিড়ালটা আছে ওটা ছুটতে ছুটতে সেই ছাদ হয়ে আমাদের ব্যালকনিতে এসে পড়লো। রিশাদ তখন বিড়ালটাকে কোলে নিল এবং দেখলো বিড়ালটা অনেক ভীত এবং সবকিছুতে কেমন যেন ভয় পাচ্ছে। ও আর কোনো কিছু চিন্তা না করে ও ওর ফ্রেন্ড আর ও বিড়ালটাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলো। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শোনা গেল, খসখস খসখস, সেরকম একটা আওয়াজ হচ্ছে, অনেক লাউড। তো ও আবার কি মনে করে বারান্দায় শব্দ কোথেকে আসে সেটা দেখার জন্য আবার বারান্দায় চলে গেল।
তখনই আমার ওর কোলে থাকা যে বিড়ালটা আছে ভয়ঙ্কর একটা আওয়াজ করলো। ভয় পেয়ে ওর কোল থেকে ফাল দিয়ে এক লাফে ঘরে চলে গেল, জানি না কি কারণে। তো পিছনে তাকিয়ে দেখে ওর ফ্রেন্ডটাও দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো ওরা ভালো করে লক্ষ্য করে দেখলো ছাদের উপরে, সেই অন্ধকার ছাদের উপরে সেই জলছানো বাচ্চাটা এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। ওরা প্রথমে ঠিক লক্ষ্য করতে পারলো না, তারপর দেখলো হঠাৎ করে ছেলেটা লাটিমের মতো ঘোরা শুরু করলো। লাটিমের মতো ঘুরছে, তখন এক জায়গায় স্থির থেকে নয়, লাটিমের মতো ঘুরছে কিন্তু সার্কেল করে ঘুরছে, সামনে পিছিয়ে চারদিকে রাউন্ড করে, মানে সার্কেলের মতো ঘুরছে, লাটিমের মতো ঘুরে অবস্থায় সার্কেলের মতো ঘুরছে। এটা দেখার পরে পিছনের থেকে আরেক আওয়াজ। রিশাদ ঘুরে তাকিয়ে দেখলো যে পিছনে কি হচ্ছে। সে দেখলো যে ইমরান দৌড় দেওয়ার সময় হয়তো বা গেটের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। সে আবার সামনের দিকে তাকিয়ে দেখলো যে ছাদটা পুরো খালি, কিছুই নেই। সে তখন এক চিৎকার দিয়ে সোজা মার রুমে চলে গেল। ঘটনাগুলো সবকিছু মাকে বললো, আগে যা ঘটেছিল, আজকের ঘটনা, এর মাঝখানে অনেক ছোটখাটো ঘটনা ঘটেছিল, এগুলো সব বললো। মা অবশ্য জানতো এবার এই সম্বন্ধে, আমাদের এখানে অনেকেই জানে এবার এই সম্বন্ধে। তারপর মা কিছু আর বললো না, সে রাতে অনেক দোয়া দূর পড়ার পরে তাদের ফটো দিয়ে একসাথে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে মা এলাকার যে আমাদের এখানে একটা বুজুর্গ ব্যক্তি ছিল, তার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে। তো তাকে অনেক জিজ্ঞাসা করার পরেও না, সে কিছুই বলতে চাচ্ছিল না যে কি, কেন, আসলে কোত্থেকে আসছে, এটা কিছুই বলতে চায়নি। শুধু একটু কি বলেছে, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ কর, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ কর, এই তার শেষ কথা। মা অনেক চেষ্টা করেছে যে ঘটনাটা জানতে, কি সমস্যা, কি কারণে এটা দেখতে পাচ্ছে বা কি কারণে এরকম দেখা যাচ্ছে, সে কিছুই বলেনি। তো মাও আর তাকে জোর করেনি জানার জন্য। তো এর কিছুদিন পরে আমরা এলাকাটা চেঞ্জ করি। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। জানি না কতটুকু গুছিয়ে বলতে পেরেছি। longlifeboot.com। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। Spirit, be here with me. কে তুমি? Boot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com এর 12তম এপিসোডে। আশা করছি আপনারা সবাই এনজয় করছেন, ভালো আছেন, ভালোর দলে আছেন, প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে আছেন এবং আশা করছি ভবিষ্যতেও থাকবেন। এখন আমি আপনাদের আরও একবার বলবো, যদি আপনি আমাকে অডিও ক্লিপ পাঠানো বন্ধ করে দেন তাহলে ভূত.com বন্ধ হয়ে যাবে। সুতরাং অডিও ক্লিপ পাঠান বেশি বেশি করে russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/russell.স্বাধীন, সেই জায়গায় ভিজিট করুন। আমাদের সামনে আরও অসংখ্য প্ল্যান রয়েছে আপনার জন্য, সেই প্ল্যানগুলোর জন্য আপনি অপেক্ষা করুন। দেখবেন দারুণ দারুণ সব প্ল্যান নিয়ে হাজির হয়েছে আমরা খুব দ্রুত আপনার কাছে। এখন যে ঘটনাটা প্লে করব, এইটা এসেছে সৌদি আরব থেকে এবং আমি চাই যে সৌদি আরবে আমাদের প্রচুর বাঙালিরা আছেন, রেগুলার সৌদি আরব থেকে ঘটনা আসে। সবাই যেন সুস্থ থাকেন, সবাই যেন নিরাপদে থাকেন, সবাই যেন আবারও সুস্থ অবস্থায় ফিরে আসতে পারেন জন্মভূমিতে। এবং আমরা একটা কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা তো মোটামুটি ভালোই আছি। আপনারা নিজের খেয়াল রাখুন, নিজের চিন্তা করুন, নিজেকে সুস্থ রাখুন। চলুন চলে যাই সৌদি আরবের ঘটনায়। হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আমি শরীফুল ইসলাম বলছি সৌদি আরব থেকে। আমি এখানকার একটা গভর্নমেন্ট প্রজেক্টে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমার দেশের বাড়ি কুমিল্লায়, আর আমার নানার বাড়ি হচ্ছে চৌদ্দগ্রাম। এখানে আমার নানার বাড়ি উল্লেখ করার একটাই মাত্র কারণ, তা হচ্ছে যে আমি এখানে যে ঘটনাটা উল্লেখ করব সেটা আমার নানার বাড়ি কেন্দ্রিক। আমি ঘটনাটা উল্লেখ করার আগে কিছু বিষয় একটু বর্ণনা দিতে চাই। আমার নানার ফ্যামিলিতে যে কয়েকজন সদস্য আছে, তখনকার সময় আমার নানা, নানু, আমার মামা 4 জন। তার ভিতরে একজন বড়জন, উনি ফ্যামিলি নিয়ে বিদেশ থাকে। আর আমার মামা 2য় জন এবং উনি এবং ওনার ওয়াইফ, এবং আমার মামা 3 নাম্বার, উনি এবং ওনার ওয়াইফ। আমার নানা নানু 2 জন, আর
আমি আর আমার ইমিডিয়েট বড় ভাই আমরা দুজন থাকতাম আমার নানার বাড়িতে। সঙ্গত কারণেই আমরা আমার নানার বাড়িতে পড়াশোনার কারণে থাকতে হতো, যার কারণে আমার আম্মু আমাদের সাথে বেশিরভাগ সময় সেখানেই থাকতেন। যাই হোক, আমি আসলে ঘটনায় আসি। এটা প্রায় 2001 সালের ঘটনা। তো আমার নানার বাড়িতে আমরা বিকেলবেলা বেশিরভাগ সময় ছাদের উপরে ক্যারাম খেলতাম। তো ক্যারাম আপনার আমার মামিরা এবং আমরা, আমার মামারা, আমার ভাইয়ের সঙ্গে আমরা বিভিন্ন সময় খেলতাম। ঠিক তেমনই একদিন বিকালবেলায় আমরা ক্যারাম খেলছিলাম ছাদের উপরে। তো আমার দু মামি ছিলেন দুপাশে, আমি ছিলাম এক পাশে, অপর দিকে আমার আর একটা মামা ছিলেন। তো আমরা সবাই হঠাৎ করে ফলো করলাম যে আমার মামি হঠাৎ করে ঠিক দাঁড়ানো অবস্থা থেকে একটা সেকেন্ডের ভিতরেই নিমেষে উনি পড়ে গেছেন। আমি আর একটু বলে নেই, তখন আমার 3 নম্বর মামিটা ছিলেন প্রেগন্যান্ট, ওনার বেবি হবে। তো আমরা ভেবেছি হয়তোবা শারীরিক দুর্বলতা এই ধরনের কোনো সমস্যা, যার কারণে উনি পড়ে গেছেন। আমার দ্বিতীয় মামি আমাকে বলেন যে কিছু পানি নিয়ে আসার জন্য। আমি দ্রুত গিয়ে নিচ থেকে পানি নিয়ে আসলাম, ওনার মাথায় পানি দেওয়া হলো, উনি ঠিক হয়ে উঠলেন। আমরা জানতাম না আসলে এটা কেন হয়েছে, আমরা যেটা ভেবেছিলাম সেটাই। যাই হোক, ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে কি হলো, আপনার কি হয়েছে? উনি বললেন যে আসলে আমি বুঝতে পারিনি এটা কি হলো। যাই হোক, আমরা সেদিন পরিবারের আর কাউকে তেমন কিছু বলিনি। এর কিছুদিন পর আমরা যেটা ফলো করলাম সেটা হচ্ছে যে আমরা প্রায় সময় দেখি আমার মামি হুট করেই পড়ে যান। এটা এমন না যে এটা মাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরিয়ে উনি পড়ে যাচ্ছে, এরকম কিছুই না। তো এটা দিনকে দিন তীব্রতর হতে শুরু করলো। যেমন ধরুন আপনার উনি আজকে হয়েছে, 1 সপ্তাহ পরে এটা হয়েছে, কয়দিন পরে দেখা গেল যে এটা 3 দিন পরে হচ্ছে, 4 দিন পরে হচ্ছে, এভাবে হতেই শুরু করলো। এখন আমার নানা ছিলেন আবার ডাক্তার মানুষ, চৌদ্দগ্রামে আমার নানাকে সবাই চিনে, যদি উনি গত হয়েছেন যে অনেক দিন, এখন আর নাম বলে চিনে। তো আমার নানা ওনার যেসব ব্যবস্থাপত্র ছিল সেগুলো দিয়ে উনি দেখলেন, ওষুধ দিলেন, ওষুধ পাতি দিলেন, যেগুলো কোনো কাজে আসলো না। যাই হোক, ইতিমধ্যে আমার মামির ডেলিভারির টাইম হলো। উনি ডেলিভারির জন্য ওনাকে কুমিল্লায় নেওয়া হলো, ওনার একটা বেবি হলো। কিছুদিন পর ওনাকে যখন নিয়ে আসা হলো, তখন একদিন সন্ধ্যায় আমার আম্মু আমার মামার নতুন বেবিটাকে নিয়ে কোলে বসে আছে, ঠিক আমার নানুর ডাইনিং স্পেসে, অর্থাৎ আমার নানাদের ডাইনিং স্পেসটাতে। এখানে আমি একটু ঘরের বর্ণনাটা দিতে চাই, এই জন্য যে তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। আমার নানার ঘরটাতে ছিল টোটাল 6 রুম। তার ভিতরে উত্তরে ছিল 2টা রুম এবং দক্ষিণে ছিল 2টা রুম। মাঝখানের রুমটা অনেক বড় ছিল, এটা ছিল ডাইনিং স্পেস, আর পূর্ব পাশের রুমটা ছিল ছোট আকারে, এটা বারান্দা হিসেবে ব্যবহার করা হতো। উত্তর পাশের পূর্ব রুমটা ছিল আমার নানা নানুর, আর পশ্চিম পাশের রুমটা ছিল আমার দ্বিতীয় মামা এবং দ্বিতীয় মামির। আর পশ্চিম পাশের রুমের উত্তর পাশের মাঝখানের রুমটা ছিল ডাইনিং স্পেস, আর ডাইনিং স্পেসের ঠিক দক্ষিণ পশ্চিম পাশের রুমটা ছিল আমার তৃতীয় মামা এবং মামির। আর তাদের পূর্ব পাশের রুমটাতে থাকতাম আমি আর আমার ভাইয়া। যাই হোক, যেটুকু বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার আম্মু একদিন সন্ধ্যাবেলা আমার মামাতো ভাইকে নিয়ে কোলে নিয়ে বসে আছে। এমন সময় আমার আম্মু দেখলেন যে একটা ছায়া মূর্তি ডাইনিং টেবিলের পাশেই, যেটা আলমিরা বলা হয় আর কি, এটার উপরে সে একটা ছায়া মূর্তি এসে বসলো। আমার আম্মাকে বলতেছে যে বাবুটাকে দিয়ে দেওয়ার জন্য। আমার আম্মু ওটাকে দেখে খুব ভয় পেয়েছে, এবং কি আমার আম্মুর সাথে সাথে যখন লাইট অর্থাৎ রুমের লাইটটা জ্বালায় দেওয়া হলো, তখন দেখেছি কিছু নেই। আমার আম্মু নিজের মনের একটা হয়তো বা অবান্তরিত কোনো ভুল ভেবে এটাকে অ্যাভয়েড করলো, এটা কাউকে কিছু বলেনি। ঠিক তার কয়েকদিন পরে একদিন সন্ধ্যাবেলায় আমার মামি আমাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি কিছু দোকানে যাও, কিছু চা নিয়ে আসো, আমরা নাস্তা করবো একসাথে। তো উনি কিছু নাস্তা তৈরি করলো, আমি চা নিয়ে আসলাম।
আমি ওনাকে চাটা দেওয়ার পরে ওনার রুমে থেকে যখন বের হবো, আমি আমার সামনে মনে হলো যেন আমি একটা ছায়ামূর্তি দেখলাম এখানে। কিছুক্ষণ পর এটা আমার চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না আসলে এটা কেমন হলো। যাই হোক, আমি এটা কারোর সাথে কিছু শেয়ার করি না, এটা আমার হয়তো বা ভুল থাকতে পারে। ইতিমধ্যে আমার মামির যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যাওয়া। এখন এটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে দিন দিন। এর কয়েকদিন পরে আমার নানু একদিন আমার মামার বেবিটাকে অর্থাৎ নতুন বাবুটাকে নিয়ে উনি রাত্রেবেলায় বসে আছেন ডাইনিং স্পেসে আমার মামির পাশে। আমার মামি ঘুমাচ্ছিলেন। তখন ছায়ামূর্তিটি ঠিক আলোর মধ্যে এসেই আমার নানুকে বলতেছে যে বাচ্চাটাকে দিয়ে দেওয়ার জন্য। আর এটা দেখে আমার নানু খুব চিল্লা ফেলা শুরু করে দিছে, এটা কি রে, ওটা কি রে, এইরকম কিছু একটা। এটা আমার নানুর চিল্লা ফেলা শুনে সবাই আসলো। আসার পরে আপনার সবাই দেখলো যে এটা নাই। আমার নানু তখন সবাইকে বললো যে আমি এরকম একটা বিষয় দেখেছি, এরকম। তো যাই হোক, সবাই এটা নিয়ে পরিবারের ভিতরে আসলে খুবই চিন্তিত। এমন সময় রাতের বেলা আমার নানা আসলো। আসার পরে এটা আমার নানাকে জানানো হলো। একটু বলেই রাখি যে আমার নানার একজন চাচাতো ভাই ছিলেন মৌলবী। উনি আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতেন, অনেক কিছু জানেন। তো উনাকে খবর দেওয়া হলো। উনি আসলেন। উনি আসার পরে যেটা আমাদের এখানে করা হয় যে জিন চালা দেওয়া হয়, এরকম কিছু একটা, যে জিনদেরকে ডাকানো হয়। তো উনি উনার পরিচিত কয়েকটা জিনকে ডাকলেন। ওই জিনগুলো আসলেন এবং কি উনি উনার মতো করে কাজটা করলেন। কিভাবে করছেন সেটা আমরা জানি না। উনি যেটা বলেছেন যে ঘটনাটা ছিল এরকম, আমার মামির উপরে অনেক শক্তিশালী একটা জিনের আসর আছে, যেটা ওনার বাড়ির পাশে একটা বাঁশঝাড় ছিল। ছোটবেলা থেকে ওনাকে এটা আসর করে আছে, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, যে ছায়ামূর্তি আসতেছে, উনি মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আসলে এটা হচ্ছে যে ওই জিনেরই কাজ। এখন আমার নানা বললেন যে এটার এখন এই পথ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তখন উনি বললেন যে উনার কাছে যেসব জিন আছে এটা ওদের কাছে আসলে সেভাবে পারবে না, এটাকে অন্য কোনো পথ দিতে হবে। তো যাই হোক, আমার নানা এই বিষয় নিয়ে চিন্তা করলেন এখন কি করা যায়। এমন অবস্থায় আমার নানা বাড়িতে একজন কাজের লোক ছিলেন। তখন উনি বললেন যে পাশের গ্রামে একজন মহিলার উপরে জিন আসে, উনি জিন চালা দেয়, যে উনার কাছে গেলে হয়তো বা এটার সমাধান মিলতে পারে। তো আমার নানা ঠিক কয়েকদিন পরে ওই গ্রামে গেলেন। এখন মজার বিষয় হচ্ছে যে আমার নানা যখন ওইখানে গিয়েছেন, ওই মহিলাটা একটা পর্দার ভিতরে বসে একটু বিকৃত সুরে কথা বলে। যখন ওনার উপরে জিন আসে, তখন আমার নানা ওখানে যাওয়ার পরপরই উনি পর্দা থেকে আমার নানাকে সালাম দিচ্ছে যে সালাম আলাইকুম, এরকম কিছু একটা। এখন উনি বলেন যে ডাক্তার সাহেব আসেন, আপনি কেন আসছেন আমি সব জানি, আপনি কিছু বলতে হবে না। তখন আমার নানা খুবই আশ্চর্য হলো। তো আমার নানা তখন নর্মালি উত্তর দিল যে আমি যেহেতু আসবো আপনি জানেন, তাহলে এখন আমার কি করার আছে। উনি বললেন যে দেখেন, আপনার বাড়িটা প্রথমত বদ্ধ করতে হবে, অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় যেটা বন বলা হয় আর কি, শব্দটা হচ্ছে বদ্ধ করা আর কি। তো আপনার বাড়িটা বদ্ধ করতে হবে, আর আমরা আপনাকে বিশেষ কিছু তাবিজ দেব, এগুলো আপনার বাড়ির বিভিন্ন পয়েন্টে লাগাই দিতে হবে। আর আজকের জন্য আমরা কিছু পানি পড়া এবং কি কিছু ধুল পড়া, এটাকে মাটির গুঁড়া আর কি, যেগুলো ধুলাবালি বলে, হ্যাঁ, এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো বাড়িতে ছিটে দিবেন। তাহলে ওনার মাথা ঘুরে যেটা পড়ে যায় এটা অনেকটা কমে যাবে। আমার নানা সেই দিন কিছু ধুলাবালি পড়া এবং কি পানি পড়া এনে বাড়ির চারপাশে ছিটে দেন। খুব আশ্চর্যভাবে দেখা গেলো যে ওনার মাথা ঘুরে পড়ে যাওয়াটা অনেকাংশে কমে গেছে। যে উনি আগে প্রতিদিন হয়তো এটা দেখা গেছে যে এখন 4 দিনও হচ্ছে না। এখন আমার নানা দেখলেন যে না, এটা কাজে দিচ্ছে। তো এখন আমার নানা এরপর আবার গেলেন 2-1 দিন পরে যে এখন কি করতে হবে। উনি বলেন যে অনেকগুলো টাকা লাগবে। এটা প্রায় অ্যামাউন্ট ছিল তখনকার সময় প্রায় 40,000 টাকার মতো। তারা 40 জন আসবে, বাড়িটাকে বদ্ধ করে দিবে। আর যেদিন আসবে সেদিন তারা কিছু তাবিজ দিবে। এই তাবিজগুলা আমার নানার মাঝখানে রুমের উপরে ফ্যানের যে আংটাটা লাগানো হয় সেখানে লাগাই দিতে হবে। আর বিভিন্ন পয়েন্টে এগুলাকে মাটির নিচে পুঁতে রাখতে হবে। তারা রাতের বেলা আসবে, এসে তারা বাড়িটাকে বদ্ধ করে দিয়ে যাবে। এরপরে আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমার নানা সময় মতোই চলে গেলেন। সেদিন ছিল বৃষ্টির দিন ছিল। তো আমার নানা একা যাননি, আমার নানা আমার বড় ভাইকে ওখানে নিয়ে গেলেন। তারা পানি পড়া এবং কিছু ধুলাবালি পড়া এগুলো আমার বড় ভাইকে দিলেন, আমার বড় ভাইয়ের ছিল। আর অনেকগুলো তাবিজ দিলেন এবং কি তারা এটাও বলে দিলেন যে এই তাবিজগুলো সাবধানে রাখবেন, ওই দুষ্ট জিনটা আপনাদের কাছ থেকে এটা নিয়ে যেতে চাইবে। আর আপনারা যাওয়ার সময় একটু সাবধানে যাবেন, আমরা আপনাদের
সাথে সাথে আছি, আমরা আপনাদের খেয়াল করব। তো যাই হোক, ওখান থেকে বের হলেন, আমার নানা আসলেন। আমার নানা ডাক্তার থাকার কারণে অনেক লোক অনেক সময় ওনার সাথে দেখা করতে আসতেন। তো উনি যখন বাড়ির সামনে আসলেন তখন একজন ওনার সাথে দেখা করতে আসছেন। তো আমার নানা আমার ভাইয়ের কাছে বলে যে ওনাদের দুজনের হাতে দুটা ছাতা ছিল, ছাতা দুইটা আমার ভাইয়ের কাছে দিলেন এবং বললেন যে তুমি বাড়িতে চলে যাও, আর দুলপরা পানি ফোড়াগুলো নিয়ে যাও, আমি আসতেছি। তো আমার নানা ওনার সাথে ওই লোকটার সাথে কথা বলতেছে। ওই লোকটা মানুষই ছিল, কোনো জিন ছিল না। তো তাবিজ যে বিষয় যেগুলো দেওয়া হলো এগুলো আমার নানার হাতে ছিল, শুধু পানি এবং ধুলপরাটা ছিল আমার ভাইয়ের হাতে। তো উনি বাড়িতে আসলেন। এখন আমি একটু বলে নেই যে আমার ভাইয়া যখন বারান্দা দিয়ে ঢুকতেছেন তখন দেখলো যে আমার নানু কিছু কোরআন তালাওয়াত করতেছে, আর বাড়িতে অন্যান্যরা সবাই অন্যান্যদের মতোই আছে। সবাই প্রিপারেশন নিচ্ছে যে আজকে বাড়ি বদ্ধ হবে, একটু কেয়ারফুলি থাকতে হবে, রাত 12টার পরে কেউ বের হতে পারবে না। আমার ভাইয়া বারান্দা থেকে ডান পাশে আমার নানা নানির রুমে ঢুকলেন। ঢোকার পরে ঠিক বারান্দার আমার নানা নানু রুমের পশ্চিম উত্তর কোণায় একটা আলমিরা ছিল। আলমিরার উপরে দুটা ছাতি উনি টাঙিয়ে রাখলেন, আর ঢোকার সময় উনি পানি এবং তেল পড়া এই দুটো জিনিস টেবিল উপর রাখলেন আমার নানা রুমের সামনে। তো যখন উনি এটা রাখলেন আর যখন উনি গেলেন যে দুটাই টাঙিয়ে রাখতে ছাতা দুটো, তখন উনি কিছু শব্দ শুনতে পারলেন। যেমন এরকম, যদি আমরা পলিথিনের ভিতরে কোনো কিছু রেখে শব্দ করি খচর মচর হবে, ঠিক এরকম। উনি ভাবতেছেন যে হয়তোবা টেবিলের পাশে রেখেছেন, যে যার কারণে হয়তোবা এটা পড়ে যাচ্ছে। উনি এটা ভেবেই উনি যখন এই পলিথিনটা ধরতে আসবেন তখন ওনাকে অনেক জোরে একটা ধাক্কা মারলো। এত জোরে ধাক্কা মারলো যে উনি মনে হয় যেন দেওয়ালে গিয়ে বাড়ি খাবেন। এমন সময় উনি আরো একটা ধাক্কা খেয়েছেন। অর্থাৎ আমার নানার রুম থেকে ডাইনিং স্পেসের রুমে যদি যেতে হয় তাহলে ওনাকে উত্তর পাশ থেকে আর একটা ধাক্কা দিতে হবে। ঠিক এমন সময় উত্তর পাশ থেকে উনি আর একটা ধাক্কা পেয়েছেন। আর ওই সময়টাতে আমার মনে আছে আমি ডাইনিং স্পেসে আমি প্লেট নিয়ে বসছিলাম রাত্রে খাওয়া দাওয়া করার জন্য। আমার ভাইয়া এত স্পিডে আমার প্লেটের উপরে এসে পড়লেন, আমার সবকিছু ছিটে গেছে এবং আমার ভাইয়া চিৎকার করে কান্নাকাটি করতেছে। তখন সবাই এসে আমার ভাইয়াকে ধরলো, আমার ভাইয়ার সাথে সাথে সেন্সলেস। এখন আমার নানা কিছুক্ষণ পর আসি, যখন উনি এখানে চিল্লাফাল্লা শুনলেন ঘরে কি হয়েছে, উনি আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। তখন আমরা ওনাকে বললাম যে এই ঘটনা। সেদিন আমার মামাকে নিয়ে আমার নানা আবার জিনের কাছে গেলেন। তখন উনি বললেন যে আমি তো আপনাদেরকে বলেছি সাবধানে থাকতে। আপনার নাতি যখন টেবিল উপরে এগুলো রাখছে, দুষ্ট জিনটা ভেবেছে যে এখানে হয়তো তাবিজ আছে, সেগুলো ধুলোবালির ভিতরে খোঁজা শুরু করছে। কিন্তু তাবিজটা ছিল আপনার কাছে, আমরা ছিলাম আপনার কাছে, কাছে কিনারে ছিলাম আপনার। যখন আমরা দেখলাম যে আপনার নাতিকে ধাক্কা দিয়েছে, তখন আমরা দ্রুত গিয়ে তাকে আর একটা ধাক্কা দিয়ে মাঝখানের রুমে আমরা পাঠিয়ে দিয়েছি, না হলে আপনার নাতি তখনই মাথা ফেটে মরে যেত। যাই হোক, আমার ভাইয়া এর পর থেকে খুবই অসুস্থ ছিলেন, প্রায় 10 দিন উনি অনেক জ্বরে ভুগছেন। পরবর্তীতে জিনগুলার চিকিৎসার কারণে উনি সুস্থ হয়ে উঠছেন। আর ওই দিন রাত্রে তারা 40 জন ঠিক 12টা বাজে এসে যেভাবে বলা হয়েছিল সেভাবে করানো হয়েছে। আর এই দিনের পরে আমার মামির আর কোনো সমস্যা হয় নাই, উনি সব মোটামুটি সুস্থ হয়ে গেছেন। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে আমার ঘটনাটা পড়ে শোনাবেন। আর আমার জীবনে আরো কিছু ঘটনা আছে যেগুলো আমি সৌদি আরবে এসেও ফেস করেছি, ইনশাআল্লাহ এগুলো পরবর্তীতে শেয়ার করবো। ভালো থাকবেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।